আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম বর্ষের বাক্যের যৌক্তিক রূপান্তর এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। বাক্যের যৌক্তিক রূপান্তর এর নিয়ম এবং এর প্রয়োগ ক্ষেত্র। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যুক্তিবিদ্যায় এ, ই, আই এবং ও এই চারটি যুক্তিবাক্য হলো আদর্শ এবং উত্তম শ্রেণীবিন্যাস। ব্যাকরণের যে কোনো বাক্যকে বা সাধারণ ভাষার যে কোনো বাক্যকে যুক্তিবাক্যে প্রয়োগ করতে গেলে এই চারটি বাক্যের যে কোনো একটির অন্তর্ভুক্ত হতে হবে। সাধারণ বাক্যগুলো কিভাবে যুক্তিবাক্যে রূপান্তর করা যায় সেই সম্পর্কে নিয়মগুলোই আজকে আমি তোমাদের এই ক্লাসে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখি 1 নম্বর, বাক্যে সংযোজক না থাকলে সংযোজকের ব্যবহার দিতে হবে। আমরা ব্যাকরণ এবং সাধারণ ভাষায় যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলোতে সংযোজক থাকে না। যুক্তিবাক্যের একটি নির্দিষ্ট আকার হলো উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। যদি সংযোজক না থাকে তাহলে আমরা অবশ্যই সংযোজককে খুঁজে বের করব এবং উদ্দেশ্য ও বিধেয় পদের মাঝখানে স্থাপন করব। আমরা উদাহরণ দেখি। নাসিমা গান করে, এটি একটি সাধারণ বাক্য। এখানে সংযোজক নেই, কাজে আমরা এর সংযোজক ব্যবহার করব। আমরা বাক্যটিকে বুঝবো যে হাসূচক নাকি না সূচক। যদি বাক্য হাসূচক হয়ে থাকে তাহলে সংযোজক হবে হয়, হই, হও, হন, এবং বাক্য যদি না সূচক হয়ে থাকে তাহলে সংযোজক হবে নয়, নই, নও, নন। তো নাসিমা গান করে এই বাক্যটি হা বাচক, কাজেই এর সংযোজক হবে হয়। কাজেই আমরা সংযোজক ব্যবহার করে পাচ্ছি নাসিমা গান করে। নাসিমা হয় এমন যে গান করে। নাসিমা হলো উদ্দেশ্য, গান করে হলে বিধেয়, আর এমন যে এটি আমরা ভাষার সৌন্দর্য কিংবা ভাষাকে সম্পূর্ণ করার জন্যই আমি এই শব্দটিকে ব্যবহার করেছি। আমরা আগে আলোচনা করেছি যে যুক্তিবাক্যে রূপান্তর করার সময় আমরা এমন কিছু শব্দ ব্যবহার করব অথবা এমন কিছু শব্দ বাদ দেব যে শব্দগুলো গ্রহণ করলে অথবা বাদ দিলে মূল বাক্যের কোনোই অর্থের পরিবর্তন হয় না। এমন শব্দকে আমরা গ্রহণও করতে পারি, বাদও দিতে পারি। কাজেই এমন যে হচ্ছে এমন শব্দ যা গ্রহণ করলে মূল বাক্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তো নাসিমা গান করে, আমরা যৌক্তিক রূপান্তর পাইলাম নাসিমা হয় এমন যে গান করে। তো এখানে হয় হলো সংযোজক। এখন এই বাক্যটির নামকরণ করতে হবে। এই বাক্যটি হলো এ বাক্য, সার্বিক সদর্থক বাক্য। কাজেই আমরা এই বাক্যটির পাশে এ চিহ্নটি ব্যবহার করব। বাক্যের নামকরণ এবং চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপর একটা বাক্য আছে মধু, স্বাদ, মিষ্টি। এখানেও সংযোজক নেই, বাক্যটি হা-বাচক বাক্য, কাজেই আমরা এর সংযোজক দেব হয়। মধু, স্বাদ, মিষ্টি। মধু হয় এমন জিনিস যার স্বাদ মিষ্টি। এই বাক্যটি এ বাক্য, কাজে আমরা এর পাশে এ চিহ্ন দেব। এ চিহ্ন ব্যবহার করব। মধু হয় এমন যার স্বাদ মিষ্টি। আরেকটি বাক্য এখানে দেখা যাচ্ছে কিছু ছেলে ফুটবল খেলে। কিছু ছেলে ফুটবল খেলে হা-বাচক বাক্য, কাজে এটা আমরা রূপান্তর করব কিছু ছেলে হয় এমন যারা ফুটবল খেলে। যেহেতু কিছু ছেলের কথা বলা হচ্ছে কাজে এটা বিশেষ বাক্য, বাক্যটি হা-বাচক, কাজেই বিশেষ সদর্থক বাক্য। বিশেষ সদর্থক বাক্যের চিহ্ন হলো আই বাক্য। আমার জায়গা নেই, এই জন্য আমি লিখলাম না, আমি মুখে বললাম কিছু ছেলে হয় এমন যারা ফুটবল খেলে, এটি আই বাক্য হবে। তা এরকম বহু বাক্য আছে যে বাক্যগুলোর সংযোজক নেই, সেই সংযোজক আমরা ব্যবহার করব বা সংযোজকের ব্যবহার দেখাবো। 2 নম্বর আমরা পাচ্ছি যে অনেক বাক্যই আছে
আমরা জানি কাল তিন প্রকার: বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আমরা জানি সংযোজকের প্রকৃতির আলোচনায় আমরা জেনেছি যে সংযোজক সবসময় বর্তমান কালেরই হবে, অর্থাৎ যুক্তিবাক্য সবসময় বর্তমান কালের হবে, হয় হই হও হন অথবা নয় নই ন নন। কিন্তু কালের দৃষ্টিতে আমরা জানি কাল তিন প্রকার, বাক্য তিন ধরনের হতে পারে: বর্তমান কালের, অতীতকালের এবং ভবিষ্যৎকালের। কিন্তু যখন আমরা কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব, তখন আমরা সেই বাক্যগুলোকে বর্তমান কালেরই করব, অর্থাৎ অতীতকালের বাক্য হলেও আমরা বর্তমান কাল সূচক করব, ভবিষ্যৎকালের বাক্য হলেও বর্তমান কাল সূচক করব, এবং বর্তমান কালের বাক্য হলেও আমরা বর্তমান কাল সূচক করব। তাহলে বর্তমান কালের বাক্য তো বর্তমান কালেরই হবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অতীতকালের বাক্য এবং ভবিষ্যৎকালের বাক্য যদি হয়ে থাকে, সেই অতীত এবং ভবিষ্যতের বাক্যগুলোকে আমরা কিভাবে বর্তমান কালের আকারে প্রকাশ করব? তো শিক্ষার্থীরা, আমরা সংযোজক হিসেবে অতীতকালের এবং ভবিষ্যৎকালের বাক্যের সংযোজক সবসময় বর্তমান কালেরই করব, অর্থাৎ হয় হই হও হন এবং নয় নই ন নন। এবং অতীতকালের এবং ভবিষ্যৎকালের যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোকে আমরা বিধেয় পদের সাথে যুক্ত করে দেব। তাহলে সংযোজক সূচক হবে, অর্থাৎ বর্তমান কালের বাক্য হবে, এবং অতীতের চিহ্নটিও বিধেয় পদের সাথে যুক্ত হবে, অর্থাৎ অতীতকালকেও নির্দেশ করবে। এই জন্য আমরা বলছি যে সংযোজক অতীত কিংবা ভবিষ্যৎ কালের থাকলে তাকে বর্তমান কাল সূচক করতে হবে। উদাহরণ এখানে দেওয়া আছে: সক্রেটিস একজন দার্শনিক ছিলেন। এই বাক্যটি অতীতকালের বাক্য, কিন্তু বর্তমান কালের সংযোজক আমরা ব্যবহার করে পাবো সক্রেটিস হন এমন ব্যক্তি যিনি দার্শনিক ছিলেন। সংযোজকটি হন, অর্থাৎ বাচক হলো, বর্তমান কালের বাক্য হলো, এবং সক্রেটিস যেহেতু দার্শনিক ছিলেন, অতীতকালের চিহ্ন এই যে ছিলেন, অতীতকালের বাক্য হয়ে গেল। তাহলে একই সঙ্গে বর্তমান কালকে বোঝাচ্ছে এবং অতীতকালের ঘটনাকেও বিবৃত করছে। তা এভাবে আমরা অতীতকালের বা ভবিষ্যৎকালের যে কোনো বাক্য যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সংযোজকটিকে বর্তমান কাল সূচক করব এবং অতীতকালের কিংবা ভবিষ্যৎকালের চিহ্নকে বিধেয় পদের সাথে যুক্ত করে দেব। যাই হোক, সক্রেটিস একজন দার্শনিক ছিলেন, আমরা যৌক্তিক রূপান্তর করে পাইলাম সক্রেটিস হন এমন ব্যক্তি যিনি দার্শনিক ছিলেন। এই বাক্যটি সার্বিক সদর্থক বাক্য, অর্থাৎ বাচক বাক্য সদর্থক, এবং বাক্যটি উদ্দেশ্যপদ সার্বিক চিহ্ন নির্দেশ করছে, এই জন্য এটা এ বাক্য, সার্বিক সদর্থক বাক্য, অর্থাৎ এ বাক্য। পরবর্তীতে আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে: অধ্যক্ষ স্যার কাল ঢাকা যাবেন। এটা ভবিষ্যৎকালের বাক্য। ভবিষ্যৎকালের বাক্য যদি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের চিহ্নটিকে আমরা বিধেয় পদের সাথে দেব এবং সংযোজকটিকে বর্তমান কাল সূচক করব। যেহেতু বাক্যটি বাচক, কাজে সংযোজক সূচক হবে। অধ্যক্ষ স্যার কাল ঢাকা যাবেন। অধ্যক্ষ স্যার হলেন এমন ব্যক্তি যিনি কাল ঢাকা যাবেন। অধ্যক্ষ স্যার হলেন এমন ব্যক্তি যিনি কাল ঢাকা যাবেন। তাহলে এটিও এ বাক্য হবে। অধ্যক্ষ স্যার হলেন এমন ব্যক্তি যিনি ঢাকা যাবেন। তাহলে এটাও হবে এই বাক্য। এভাবে আমরা বানাতে পারি। তারপর 3 নম্বর আরেকটা আসি। এইভাবে যে কোনো অতীতকালের বা ভবিষ্যৎকালের বাক্য হলে তার সংযোজকটি আমরা বাক্যের গুণ অনুযায়ী বা ভাব অনুযায়ী বাচক কিংবা নাবাচক করব এবং অতীতকালের ভবিষ্যৎকালের চিহ্ন বিধেয় পদের সাথে যুক্ত করব, তাহলে যৌক্তিক রূপান্তর হয়ে যাবে। 3 নম্বর উদ্দেশ্য পদ। আমরা দেখি যে ব্যাকরণের বাক্যে, কবিতায়, সাহিত্যে, গল্পে বা ছন্দে বাক্যের ভাবকে সুন্দর করার জন্য, সুমধুর করার জন্য, আকর্ষণীয় করার জন্য বিধেয় পদ অনেক সময় উদ্দেশ্যের জায়গায় থাকে এবং উদ্দেশ্য পদ বিধেয় পদের জায়গায় থাকে। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান অনেক সময় ঠিক জায়গায় থাকে না। কিন্তু যুক্তিবাক্যের নিয়ম হচ্ছে প্রথমে উদ্দেশ্য পদ থাকবে, তারপর বিধেয় পদ সংযোজক থাকবে এবং শেষে বিধেয় পদ থাকবে। তা এরকম অবস্থায় উদ্দেশ্য পদ বিধেয় পদের জায়গায়, বিধেয় পদ উদ্দেশ্য পদের জায়গায় থাকলে আমরা সেই বাক্যের উদ্দেশ্য পদকে খুঁজে বের করব এবং প্রথমেই বসাবো, বিধেয় পদকে শেষে বসাবো এবং সংযোজককে আমরা
উদ্দেশ্য এবং বিধেয় পদের মাঝখানে বসাবো, তাহলে যুক্তিবাক্যে রূপান্তর হবে। সেই কথাই বলা আছে 3 নম্বর নিয়মে, উদ্দেশ্য পদ বিধেয়ের জায়গায় ও বিধেয় পদ উদ্দেশ্যের জায়গায় থাকলে তাকে ঠিক জায়গায় বসাতে হবে। আমরা উদাহরণ দিচ্ছি, কবিতার লাইন হচ্ছে অমৃত রসে ভরা কবিতাটি। তো এখানে আমরা উদ্দেশ্য খুঁজি, উদ্দেশ্য হলো কবিতাটি, বিধেয় হলো অমৃত রসে ভরা হলো বিধেয়, আর বাক্যটি হাবাচক, কাজে সংযোজক হবে হাসূচক। তা সেই ক্ষেত্রে আমরা স্থান ঠিক করে দেই, কবিতাটি, কবিতাটি হয় হাসূচক বাক্য, তাহলে কবিতাটি উদ্দেশ্য আর হাসূচক বাক্য হয় দিলাম, কবিতাটি হয় এমন যা রসে ভরা, এটা এই বাক্য, সার্বিক সদর্থক বাক্য অর্থাৎ এই বাক্য। অমৃত রসে ভরা কবিতাটি, কবিতাটি সম্পর্কে বলা আছে এটি বিধেয় পদের জায়গায় ছিল, আসলে কবিতাটি উদ্দেশ্য পদ, অমৃত রসে ভরা এটি হলো বিধেয় পদ, কারণ কবিতা সম্পর্কে অমৃত রসে ভরা কথাটি বলা হচ্ছে, এটি বিধেয় পদ। আমরা ঠিক করে দিলাম কবিতাটি হয় এমন যা রসে ভরা। তারপর আমরা আরেকটা বাক্য দেখি যে ভয়ানক ছিল দৃশ্যটি। তো এখানে দৃশ্যটি সম্পর্কে বলা হচ্ছে, কাজেই দৃশ্যটি হলো উদ্দেশ্য এবং এই দৃশ্যটি সম্পর্কে ভয়ানক কথাটি বলা হচ্ছে, কাজে ভয়ানক হলো বিধেয় এবং ছিল কথাটি অতীতকালের চিহ্ন। এখানেও আমরা অতীতকালের চিহ্ন পাচ্ছি, অতীতকালকে বিধেয় পদের সাথে যুক্ত দেব, বাক্যটি হাবাচক এবং হাসূচক চিহ্ন দেব, তাহলে হবে দৃশ্যটি, দৃশ্যটি হয় এমন যা ছিল ভয়াবহ, ভয়াবহ। তাহলে এই বাক্যটিও এ বাক্য, এই বাক্যটিও এ বাক্য অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্য। এইভাবে যে কোনো বাক্যই যদি বিধেয় পদ উদ্দেশ্য পদের জায়গায় এবং উদ্দেশ্য পদ বিধেয় পদের জায়গায় থাকে, তাহলে আমরা উদ্দেশ্য পদটাকে আগে চিহ্নিত করব এবং প্রথমেই বসাবো, বিধেয় পদটাকে চিহ্নিত করব এবং শেষে বসাবো। বাক্যটি হাবাচক নাকি নাবাচক সেই অনুযায়ী আমরা সংযোজক হয় হই হন অথবা নয় নই নও নন ব্যবহার করব। তো এরকম বহু উদাহরণ আছে, আমি অন্যগুলো আলোচনা করছি। এখন 4 নম্বরে আসি। 4 নম্বর আছে নয়ার্থক বাক্যের না সূচক চিহ্ন সংযোজকের সাথে যুক্ত হবে। একটু আগে বললাম যে বাক্য হাসূচক কিংবা না সূচক উভয়ই হতে পারে। যদি হাসূচক হয়ে থাকে তাহলে সংযোজকটা হয় হই হও হন, আর বাক্যের মধ্যে যদি কোনো না সূচক চিহ্ন থাকে তাহলে না সূচক চিহ্নটাই নয় নই নও নন হবে, অর্থাৎ ওটি সংযোজকের সাথে যুক্ত হবে, না সূচক চিহ্নটি সংযোজক হয়ে যাবে, অর্থাৎ সংযোজকের সাথে যুক্ত হয়ে উদ্দেশ্য এবং বিধেয় পদের মাঝখানে থাকবে। সংযোজক যদি শেষে থাকে বা যে কোনো জায়গায় থাকে তাহলে সংযোজককে খুঁজে বের করতে হবে এবং এটি উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যবর্তী স্থানে স্থাপন করতে হবে, তাহলে সেটি যুক্তিবাক্যে রূপান্তর হয়ে যাবে। আমরা উদাহরণ দেখছি, নয়ার্থক বাক্যের না সূচক চিহ্ন সংযোজকের সাথে যুক্ত হবে। জব্বার তাস খেলে না, জব্বার তাস খেলে না, না সূচক চিহ্ন এই যে না, এটি হচ্ছে সংযোজক, এটি আমরা সংযোগের স্থানে স্থাপন করব। জব্বার উদ্দেশ্য, তাস খেলে বিধেয়, না হলো সংযোজক, কাজে সংযোজককে আমরা মাঝখানে নেব। তাহলে জব্বার হয় এমন, জব্বার হয় এমন ব্যক্তি, কথাটি বলতে পারি আমরা, এমন ব্যক্তি যে তাস খেলে। তাহলে একই অর্থ বোধক হলো, আগে ছিল জব্বার তাস খেলে না, এখন হলো জব্বার হয় এমন ব্যক্তি, সরি জব্বার নয় হবে না সূচক সংযোজক, জব্বার নয় এমন ব্যক্তি যে তাস খেলে, তাহলে বাক্যটি না সূচক অর্থাৎ জব্বার তাস খেলে না, এটাই বোঝাচ্ছে। এটি ই বাক্য, এটি হবে ই বাক্য। কেন ই বাক্য এটা আমি পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ যদি উদ্দেশ্য পদ বিশিষ্ট পদ হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় উদ্দেশ্য পদটি, এবং সংযোজক যদি না সূচক হয়ে থাকে তাহলে সেটি সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য হবে। উদ্দেশ্য পদ নির্দিষ্ট হলে, সংযোজক হাসূচক হলে সেটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য হবে। অর্থাৎ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ যদি বিশিষ্ট পদ হয়ে থাকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝায়, তাহলে ওই বাক্যটি সার্বিক বাক্য হবে। সংযোজক অনুযায়ী
সদর্থক কিংবা নয়ার্থক যে কোনোটি হবে। সার্বিক সদর্থক অথবা সার্বিক নয়ার্থক হতে পারে। তো এই বাক্যটি একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু না সূচক কাজেই সার্বিক নয়ার্থক। জব্বার নয় এমন ব্যক্তি যে তাস খেলে। এ সম্পর্কে আমি পরবর্তীতে সে অন্য নিয়ম আলোচনা করব। অলস লোক উন্নতি করতে পারে না। অলস লোক উন্নতি করতে পারে না। না না কথাটি হচ্ছে এখানে নয়ার্থক চিহ্ন। এই না সূচক চিহ্নটি আমাদের সংযোজক হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা উদ্দেশ্য পদটি বের করি। অলস লোক হচ্ছে উদ্দেশ্য, উন্নতি করতে পারে না হচ্ছে বিধেয়, না হচ্ছে সংযোজক। আমরা এখন বাক্যটি সাজায় লিখি। অলস লোক হন এমন যে উন্নতি করতে পারে না। অলস লোক হন নন, না সুযোগ আছে। অলস লোক নন এমন যে উন্নতি করতে পারে। এভাবে বাক্যটি ই বাক্য হবে। যেহেতু অলস লোক নির্দিষ্ট লোকের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা শ্রেণী বা নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে, এই জন্য এটি সার্বিক হবে। যেহেতু না সূচক কাজেই সার্বিক নয়ার্থক অর্থাৎ ই বাক্য হলো। সার্বিক নয়ার্থক অর্থাৎ ই বাক্য। অলস লোক নন এমন যে উন্নতি করতে পারে, সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য। তা এভাবে যে কোনো যুক্তি বাক্যের, যে কোনো বাক্যের সংযোজক না সূচক হলে সেই না সূচক চিহ্নটি উদ্দেশ্য এবং বিধেয় পদের মাঝখানে স্থাপন করে সংযোজক হিসেবে ব্যবহার করে না সূচক বাক্যে রূপান্তর করতে হবে। 5 নম্বর, যে সমস্ত বাক্যে সকল, সব, সমস্ত, সর্বদা, সর্বত্র, প্রত্যেকটি, প্রতিটি, যে কোনোটি এই ধরনের চিহ্ন থাকে, এই বাক্যগুলো সার্বিক বাক্য। এই বাক্যগুলো সবাইকে উল্লেখ করে, কাজেই এই বাক্যগুলো সার্বিক বাক্যকেই নির্দেশ করে। এখন প্রশ্ন হলো, এই চিহ্নগুলো থাকার পর যদি বাক্যটি হাবাচক হয়ে থাকে তাহলে সেটিকে সার্বিক সদর্থক যুক্তি বাক্য অর্থাৎ এ বাক্যে পরিণত করতে হবে। আমি আবার বলছি, যে সমস্ত বাক্যে সব, সকল, সর্বদা, সমস্ত, সর্বত্র, প্রত্যেকটি, যে কোনোটি এই ধরনের চিহ্ন থাকে এবং হাবাচক হয়, তাহলে সেই বাক্যগুলোকে সার্বিক সদর্থক যুক্তি বাক্য অর্থাৎ এ বাক্য বানাতে হবে। যেমন সব মানুষ হয়, সব মানুষ সৎ, সব মানুষ সৎ। এই বাক্যটি সব চিহ্ন আছে এবং হাবাচক, কাজেই এটির যৌক্তিক রূপান্তর হবে এ বাক্য। সব মানুষ হয় সৎ। তারপর যদি এরকম হয় যে সমস্ত মানুষ স্বার্থপর, তাহলে হবে সকল মানুষ হয় স্বার্থপর। সর্বদা দিয়ে যদি আমরা ব্যবহার করি, যে ছাত্ররা সর্বদা মেধাবী হয়, বা গুণী ব্যক্তিরা সর্বদা জ্ঞানী হয়, এই ধরনের বাক্য যদি হয়ে থাকে তাহলে সেই বাক্যকে আমরা সার্বিক সদর্থক বাক্য অর্থাৎ এ বাক্য বানাবো। কারণ গুণী ব্যক্তিরা সর্বদা সৎ হন, তাহলে সকল গুণী ব্যক্তি হন তারা যারা হন সৎ, তখন সেটি এ বাক্য হবে। প্রতিটি, প্রতিটি, যদি আমরা বলি প্রতিটি আম পাকা, তাহলে হবে সকল আম হয় পাকা। প্রতিটি বলতে সবগুলোকেই বোঝাচ্ছে, কেউ বাদ পড়ছে না, যেহেতু হাবাচক কাজেই হবে হা সংযোজক। সব আম হয় পাকা। এভাবে যে কোনোটি, যে কোনোটি যদি হয়, যে কোনোটি গাছ পরিপক্ক, তার মানে প্রত্যেকটি গাছ হয় পরিপক্ক, সেগুলো এ বাক্য হবে। এখন আমাদের হচ্ছে যে এই চিহ্নগুলোই থাকলো, সবাইকেই উল্লেখ করে, সব, সকল, সমস্ত, সর্বদা, সর্বত্র, প্রত্যেকটি, প্রতিটি, যে কোনোটি, এই চিহ্নগুলো সার্বিক বাক্যকেই নির্দেশ করে। এখন এই চিহ্নগুলো থাকার পর যদি বাক্যের মধ্যে কোনো না সূচক চিহ্ন থাকে, বাক্যগুলোর মধ্যে যদি কোনো না সূচক চিহ্ন থাকে, হ্যাঁ সূচক আছে, যদি না বাচক চিহ্ন হয়,
না করতে হবে। যে সমস্ত বাক্যে সমস্ত সবগুলো সর্বদা সর্বত্র প্রত্যেকটি প্রতিটি যে কোনোটি এই ধরনের চিহ্ন থাকার পর যদি সেখানে কোনো না সূচক চিহ্ন থাকে তাহলে সেই বাক্যকে বিশেষ নয়ার্থক অর্থাৎ ও বাক্য বানাইতে হবে। সরি, ভুল হয়ে গেছে। বিশেষ নয়ার্থক অর্থাৎ ও বাক্য বানাতে হবে। কেন? এটি সবাইকে অস্বীকার করছে, অর্থাৎ সবাইকে অস্বীকার করছে। অস্বীকার করলে না সূচক হয়ে থাকে এবং সবাইকে বুঝাইলো না, তার মানে কিছুকেই বুঝালো, অংশ বিশেষকে বুঝালো। এই জন্য এটি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য অর্থাৎ ও যুক্তিবাক্য হবে। মানুষ সৎ নয়। সব মানুষ সৎ নয়, তার মানে কিছু মানুষ সৎ, কিছু মানুষ সৎ নয়। যেহেতু না সূচক চিহ্ন, আমরা নাকেই প্রাধান্য দেব এবং কিছু বানাবো, ও বাক্য হবে। কিছু মানুষ নয় সৎ। এভাবে আমরা যদি বলি যে সৎ লোক সর্বদা প্রশংসিত নয়, সৎ লোক সর্বদা প্রশংসিত নয়, তার মানে বোঝাচ্ছে বাক্যটি নাবাচক এবং সর্বদা প্রশংসিত নয়, তার মানে কখনো প্রশংসিত নয়। তখন আমরা লিখব যে কিছু সৎ লোক নয় তারা যারা প্রশংসিত, অর্থাৎ ওটা ও বাক্য অর্থাৎ বিশেষ নয়ার্থক বাক্য। প্রত্যেকটি আম পাকা নয়। প্রত্যেকটি আম পাকা নয়। প্রত্যেকটি মানে সবাইকে বুঝালো পাকা নয়, অর্থাৎ সবগুলোই পাকা নয়, অর্থাৎ কিছু পাকা কিছু কাঁচা। যেহেতু না সূচক চিহ্নের উপর প্রাধান্য দিয়েই আমরা ও বাক্য অর্থাৎ বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য বানাবো। তখন আমরা লিখবো প্রত্যেকটি আম পাকা নয়, এর যৌক্তিক রূপান্তর হবে কিছু আম নয় পাকা। তো এভাবে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এত উদাহরণ লেখার মতো বা বলার মতো সময় নেই। তোমরা এগুলো খাতা বই নিয়ে চর্চা করবে, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবে। এখন অন্য একটি নিয়মে আমি আসি। নিচে আরেকটি দেওয়া আছে, এখানে এটি 7 নাম্বার হবে। আমরা জানি বিশেষ বাক্যের চিহ্ন হচ্ছে কিছু কিছু, কোনো কিছু। এছাড়াও অল্পকে বা কম সংখ্যক পরিমাণকে নির্দেশ করে, অর্থাৎ বিশেষ পরিমাণ বা বিশেষ বাক্যের চিহ্ন হিসেবে আমরা পাই কিছু কিছু, কোনো কিছু, মাঝে মাঝে, কখনো কখনো, অধিকাংশ সময়, প্রায় সব, একটি ছাড়া সব, কেহ কতিপয়, সাধারণত, সচরাচর এই ধরনের চিহ্নও অল্পকে নির্দেশ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিশেষ বাক্যের চিহ্ন হচ্ছে কোনো কিছু কিছু। এছাড়াও মাঝে মাঝে, কখনো কখনো, সচরাচর, প্রায় সব, একটি ছাড়া সব, একটি ব্যতীত, কেহ কতিপয়, কখনো কখনো এই ধরনের চিহ্ন বিশেষকে নির্দেশ করে, অর্থাৎ অল্প পরিমাণ বা অল্প সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। কাজে এই সমস্ত চিহ্ন যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যগুলোকে বিশেষ বাক্যে রূপান্তর করতে হবে, অর্থাৎ আই বাক্য অথবা ও বাক্যে রূপান্তর করতে হবে। এখন প্রশ্ন হলো, বাক্যটি আই বাক্য হবে নাকি ও বাক্য হবে? যদি বাক্যের মধ্যে কোনো না সূচক চিহ্ন না থাকে, অর্থাৎ হা সূচক চিহ্ন থাকে, তাহলে ওই বাক্যটিকে আই বাক্য বানাতে হবে, অর্থাৎ বিশেষ সদর্থক বাক্য বানাতে হবে। এখন এই চিহ্নগুলোই থাকার পর যদি বাক্যের মধ্যে নয়ার্থক চিহ্ন বা না সূচক চিহ্ন থাকে, তাহলে সেই বাক্যটিকে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য বা ও বাক্যে পরিণত করতে হবে। অর্থাৎ কখনো কখনো, কিছু কিছু, মাঝে মাঝে, কতিপয়, প্রায়, কখনো, সচরাচর এই ধরনের চিহ্ন থাকার পর হা সূচক হলে বিশেষ সদর্থক, না সূচক হলে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য অর্থাৎ ও বাক্যে পরিণত করতে হবে। যেমন এগুলো তোমরা জানবে, আমি এইদিকে দেই। দুষ্ট ছেলেরা মাঝে মাঝে
ভালো কাজ করে। দুষ্ট ছেলেরা মাঝে মাঝে ভালো কাজ করে। এখানে উদ্দেশ্য হলো দুষ্ট ছেলেরা, আর মাঝে মাঝে দিয়েই আমরা অল্পকে বোঝাচ্ছি, আর ভালো কাজ করে না বিধেয় পদ বাক্যটি হাসূচক, কাজেই অল্পকে বোঝাচ্ছে হাসূচক, কাজে বিশেষ সদর্থক হবে, অর্থাৎ ও বাক্য হবে। তাহলে কিছু 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 দুষ্ট ছেলে হয় এমন যারা ভালো কাজ করে। কিছু কিছু দুষ্ট ছেলে হয় এমন যারা ভালো কাজ করে, অল্পকে বোঝাচ্ছে হাবাচক, কাজে বিশেষ সদর্থক অর্থাৎ আই বাক্য। এখন যদি এখানে আমাদের না সূচক চিহ্ন থাকতো, অর্থাৎ দুষ্ট ছেলেরা মাঝে মাঝে ভালো কাজ করে না, তাহলে দুষ্ট ছেলেরা বলতে উদ্দেশ্য হলো মাঝে মাঝে বলতে কিছু কিছু, আর ভালো কাজ করে না না সূচক বাক্য, না সূচক চিহ্নটি আমরা তখন সংযোজক দিতাম, তাহলে নয় হয়ে যেত। কিছু কিছু দুষ্ট ছেলে নয় এমন যারা ভালো কাজ করে, তখন বাক্যটি ও বাক্য হতো। এইভাবে আমি এখানে যে চিহ্নগুলো দিয়ে রাখছি, এই চিহ্নগুলো সবগুলোই অল্পকে বা কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কাজে এই চিহ্নগুলো যে বাক্য থাকবে সেই বাক্যগুলো হবে বিশেষ সদর্থক বিশেষ বাক্য, এবং না সূচক চিহ্ন যদি না থাকে তাহলে সেগুলো হবে, আর যদি না সূচক চিহ্ন থাকে তাহলে সেই বাক্যগুলো হবে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য, অর্থাৎ ও বাক্য। শিক্ষার্থীবৃন্দ, এই অপশনগুলো তোমরা খাতায় ব্যবহার করে উদাহরণ খুঁজে খুঁজে লিখে চর্চা করবে। হ্যাঁ, এখন আর একটা উদাহরণ লক্ষ্য করো। 8 নম্বর নিয়মে আমরা যাচ্ছি। আমরা জানি বিশেষ বাক্যের চিহ্ন হলো মাঝে মাঝে কখনো কখনো সচরাচর এ ধরনের চিহ্ন থাকে, বা কিছু কিছু অল্প এ ধরনের চিহ্ন নির্দেশ করে, সেই বাক্যগুলো হচ্ছে বিশেষ বাক্য। কিন্তু কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলো অল্পকে নির্দেশ করে এবং সেগুলো নিজেই নয়ার্থক, অল্পকে বোঝায় এবং নয়ার্থক। এই ধরনের কিছু চিহ্ন লক্ষ্য করো। অতি অল্প, খুব কম, কদাচ, কচিত, কিঞ্চিত, কদাচিত, এই চিহ্নগুলো অল্পকে বোঝায় এবং নিজেই না সূচক। কাজেই এই চিহ্নগুলো যদি কোনো হাসূচক বাক্যে থাকে তাহলে সেই বাক্যটি প্রকৃতপক্ষে না সূচক হয়ে যাবে। যেহেতু এই চিহ্নগুলো অল্পকে নির্দেশ করে, কাজেই এই চিহ্নধারী বাক্যগুলো বিশেষ বাক্য হয়ে যাবে। তাহলে বাক্যগুলো বিশেষ বাক্য হবে, এবং হাসূচক বাক্যে থাকলে সেগুলো না সূচক বাক্য হবে, অর্থাৎ বিশেষ নয়ার্থক বাক্য হবে। এবং এই চিহ্নগুলো থাকার পর যদি সেটি না সূচক হয়ে থাকে তাহলে সেই বাক্যটি হা সূচক হয়ে যাবে, যেহেতু চিহ্নগুলো নিজেই না সূচক। না সূচক চিহ্ন হা বাচক বাক্যে থাকলে না সূচক হবে, এবং না সূচক বাক্যে থাকলে হা সূচক হবে। কেন? চিহ্নগুলো নিজেই না সূচক, এবং বাক্যটি যদি হয় না সূচক তাহলে না না মিলে হা হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, নেতিবাচক নেতিবাচক মিলে সদর্থক অর্থাৎ ইতিবাচক বাক্য হয়ে যাবে। উদাহরণ লক্ষ্য করো। আমি কি বললাম যে এই চিহ্নগুলো থাকার পর যদি হা সূচক হয় তাহলে তাকে না সূচক অর্থাৎ ও বাক্য বানাতে হবে, এবং এই চিহ্নগুলো না সূচক হলে, না সূচক বাক্যে থাকলে বাক্যটাকে হা সূচক বাক্য বা আই বাক্য বানাতে হবে। এখন আমরা উদাহরণ দিচ্ছি, খুব কম লোকই সুখী। তো খুব কম বলতে অল্প নয়, অল্প নয় অর্থাৎ কিছু কিছু, কিছু কিছু নয়, এই কথাটি বোঝাচ্ছে। কিছু কিছু নয় তাহলে হচ্ছে কিছু কিছু লোক নয় সুখী, কিছু কিছু লোক নয় সুখী। খুব কম অল্পকে অস্বীকার করছে, কাজে বিশেষ বাক্য হলো এবং নেতিবাচক বাক্য হলো খুব কম লোকই সুখী, অর্থাৎ কিছু কিছু লোক নয় সুখী, এটা ও বাক্য হলো। এখন যদি এখানে না সূচক চিহ্ন থাকতো যে খুব কম লোকই সুখী না, তাহলে এই না এবং এই খুব কম এটি কিছু না, তারা না না মিলে হা হয়ে যেত, তখন হতো কিছু কিছু লোক হয় সুখী, কিছু কিছু লোক হয় সুখী, এটি হতো, তখন এটি আই বাক্য হইত। ঠিক তেমনি ভাবে আরেকটি উদাহরণ, অল্প লোক, অতি অল্প লোক দেশদ্রোহী, অতি অল্প লোক
দেশদ্রোহী, অতি অল্প মানে কিছু কিছু নয়, তাহলে কিছু কিছু লোক নয় দেশদ্রোহী। সেই ক্ষেত্রে কিছু 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 লোক নয় দেশদ্রোহী। কেন হলো? যে অতি অল্প বলতে কিছু নয়, তাহলে কিছু 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 নয় মানে কিছু কিছু নয় সংযোজক হয়ে গেল, কিছু কিছু লোক নয় দেশদ্রোহী। এই বাক্যটি ও বাক্য। এখন যদি এখানে এরকম থাকতো অতি অল্প লোক দেশদ্রোহী না, অতি অল্প লোক দেশদ্রোহী না, তাহলে এখানে হয়তো কিছু নয় আর এখানে না, না এবং নয় মিলে হয় হয়ে যেত, তখন হতো কিছু কিছু লোক হয় দেশদ্রোহী। এইভাবে এই চিহ্নগুলো ব্যবহার করে তোমরা বিশেষ সদর্থক এবং বিশেষ নয়ার্থক যেটি প্রযোজ্য হয় সেই বাক্যটি তোমরা বই খাতা নিয়ে চেষ্টা করো এবং তৈরি করো। এভাবে তোমরা যদি নিয়মগুলো কথাগুলো মনে রাখো এবং মনে রেখে চর্চা করো, তাহলে নিশ্চয়ই তোমরা যুক্তিবাক্যে রূপান্তর করো, এই কাজটি করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবাক্যে রূপান্তর করো, এর অনেকগুলো নিয়ম রয়েছে, আমি অল্প কয়েকটি নিয়ম আলোচনা করলাম। বাকি নিয়মগুলো পরবর্তীতে ক্লাসে আলোচনা করাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আমি বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও এখন তো এইখানে